আচ্ছা, তো খেয়াল করি আমরা সবাই ফটোশপ যখন আমরা ওপেন করব, ফটোশপ আমরা ক্লিক করছি, ফটোশপ ওপেন হোক, ততক্ষণ আমরা আরেকটা জিনিস দেখি যে আমরা এখানে অ্যাসাইনমেন্ট 1 দেওয়া গুগল ক্লাসরুমের মধ্যে একটা অ্যাসাইনমেন্ট দেখতেছি। এখানে আমরা ক্লিক করলে আমাদের সামনে বেশ কিছু ইমেজ আসবে, আপনাদের সামনে হয়তো আসছে, তাই না? আচ্ছা, তো আমরা সাধারণত অনলাইন থেকে যে ইমেজগুলা সেভ ইমেজ দিয়ে ডাউনলোড করে নিই। যেমন আমরা এখানে কিছু লিখি, কি লিখব, ধরেন মজু লেখা আছে, মজুতে যাই। এখন আমরা অনলাইন থেকে মাউজের রাইট বাটন, ধরেন আমাদের এই ইমেজটা লাগবে, এই ইমেজটা মজুর যে ইমেজটা দেখতেছি এই ইমেজটা আমাদের লাগবে। তো আমরা এই ইমেজটাতে মাউজের রাইট বাটন প্রেস করে সেভ ইমেজ দিয়ে একটা ইমেজ কি করতে পারি, ডাউনলোড করতে পারি। দেখেন ইমেজটা কি হচ্ছে, ডাউনলোড হচ্ছে, তাই না? আচ্ছা, আবার দেখাচ্ছি, যেই কোনো ইমেজ আমরা ওই ইমেজের উপর মাউজের রাইট বাটন প্রেস করে কি করতে পারি, সেভ ইমেজ দিয়ে ইমেজটাকে সেভ করতে পারি, ডাউনলোড হচ্ছে, তাই না? আচ্ছা, আমার এখানে যে ফ্রি ডাউনলোড ম্যানেজার দেখা যাচ্ছে, আপনার এখানে হয়তো এটা নাও দেখা যেতে পারে। আমি এটা অফ করে আপনার এখানে কেমন দেখাবে সেটা দেখাচ্ছি। রিমুভ ফ্রম ক্রোম, হ্যাঁ দেখেন আপনার এখানে এই ধরনের দেখা যাবে। আমরা যখন সেভ ইমেজে ক্লিক করব, যে কোনো ইমেজের উপরে গিয়ে মাউজের রাইট বাটন প্রেস সেভ ইমেজ, এভাবে একটা ইন্টারফেস আসবে আপনার এখানে। এরপর আপনি যে কোনো একটা লোকেশন সেট করবেন যে আপনি কোথায় সেভ করবেন। ধরুন আমরা এখান থেকে দিস পিসিতে চলে যাই, দিস পিসিতে গিয়ে নিউ ভলিউমে যাই। এখানে আমি একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করতেছি, মানে এখানে আমরা রিনেম করলাম যে IMAGES ইমেজেস দিয়ে একটা ফোল্ডার করলাম। এই ফোল্ডারের মধ্যে আমাদের এই ইমেজটা সেভ করলাম। আরেকটা ইমেজে যাই, মাউজের রাইট বাটন প্রেস করব, সেভ ইমেজেস দিয়ে আমরা ইমেজটাকে সেভ করব। এই যে ইমেজগুলোকে সেভ করতেছি এভাবে সেভ করলে যেটা হয়, ইমেজের যে অরিজিনাল রেশিও না, অরিজিনাল যে সাইজ সেটা যথাযথভাবে কি হয় না, যে কোয়ালিটি, ওই কোয়ালিটিটা ভালোভাবে কি হয় না, সেভ হয় না, অর্থাৎ অরিজিনাল কোয়ালিটি সেভ হয় না যদি আমরা এভাবে কি করি, সেভ করি। যদি কোনো অনলাইনে কোনো জায়গায় কোনো ওয়েবসাইটের মধ্যে ডাউনলোড করার মতো অপশন থাকে, তাহলে আমরা চেষ্টা করব ইমেজ কি করার জন্য, ডাউনলোড করার জন্য। এভাবে সেভ ইমেজ দিয়ে যখন আমরা সেভ করব, কোয়ালিটি কি থাকে না, ঠিক থাকে না। বিষয়টা বুঝছেন? আচ্ছা, তো এখন ধরেন আমাদের এই জায়গাগুলোতে কি নেই, ডাউনলোড করার মতো কোনো অপশন নেই। অপশন থাকলে তো আমরা ডাউনলোড করব, আর না থাকলে তো আমরা অপশন নেই, আমরা ওই জায়গায় সেভ ইমেজ দিয়েই সেভ করতে হবে, অন্য কোনো উপায় নেই। কিন্তু কিছু কিছু ওয়েবসাইট আছে, যে সমস্ত ওয়েবসাইট থেকে আমরা ডাউনলোডের অপশন পাবো, 4K রেজুলেশন কিংবা হাই রেজুলেশনের আমরা ইমেজ খুঁজে পাবো। কোন ধরনের ওয়েবসাইট? যেমন আমরা এখানে একটা খুঁজতে পারি PIXELS, পিক্সেলস। এই পিক্সেলসে যদি আমরা যাই, এই ওয়েবসাইটের মধ্যে, এই ওয়েবসাইটে যাওয়ার পর আপনার ধরেন কোনো ইমেজের প্রয়োজন, যেমন আমাদের ওয়াটার বটল লিখে আমরা সার্চ করলাম, আমাদের এখানে বেশ কিছু কি চলে আসছে, ইমেজ চলে আসছে, তাই না? তো আপনি যে ইমেজটা নেবেন ওই ইমেজের মধ্যে রাইট বাটন প্রেস করলে ফ্রি ডাউনলোড একটা অপশন আসবে, এখানে ক্লিক করেন, এরপর আপনার ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। একটু সময় নিয়ে আপনার ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। দেখেন ডাউনলোড হয়ে গেছে, হয়েছে কি হয় নাই? হয়েছে। এখন আপনি কিভাবে বুঝবেন বা কোথায় ডাউনলোড হয়েছে এই ফাইলটা, কিভাবে খুঁজবেন? এটা যে ফাইলটা ডাউনলোড হয়েছে এই জায়গায় গেলে, আপনার ডাউনলোড আইকনের পাশে গেলে ডাউনলোড হওয়া ইমেজের পাশে ফোল্ডার দেখবেন, দেখতেছেন একটা ফোল্ডার, এই ফোল্ডারে ক্লিক করেন, তাহলে যেই ফোল্ডারে ডাউনলোড হয়েছে ওই ফোল্ডারে সরাসরি শো করবে। এবার এই লেখা বা এই ইমেজগুলোকে আমরা বড় করে দেখব কিভাবে। এই যে পাশে একটা সাইন আছে ভিউ মোড, এই ভিউ মোডটা আমরা চেঞ্জ করে দেব। এই জায়গায় নিচে দেখতেছেন, এখান থেকে ভিউ মোড চেঞ্জ করার পর আমাদের ডাউনলোড হওয়া ফাইল দেখা যাচ্ছে, দেখতেছেন? আচ্ছা, তো এভাবে আমরা এখান থেকে ফ্রি ইমেজ ডাউনলোড করতে পারি। যে কোনো ইমেজ আমরা এখান থেকে ডাউনলোড করতে পারি। ধরুন আমাদের এই ইমেজটা প্রয়োজন হয়েছে, ফ্রি ডাউনলোড দিয়ে আমরা ইমেজটাকে ডাউনলোড করলাম। এখান থেকে ডাউনলোড করলে সুবিধা কি,
এই ছবিটার কোয়ালিটি অনেক কি হয়, ভালো হয়। যেমন দেখেন এর আগে আমরা একটা ছবি ডাউনলোড করছি, সেটার কত কেবি ছিল, 7.5 কেবি। অথচ এর পরের দুইটা ছবিতে দেখেন 1212 কেবি, 993 কেবি, মানে তুলনামূলক কেবির দিক থেকেও, কিলোবাইটের দিক থেকেও অনেক বেশি, ঠিক আছে ইমেজগুলা। তো এখান থেকে ডাউনলোড করতে পারি। আমাদের যখন যেই ধরনের ছবির প্রয়োজন হবে আমরা পিক্সেলে আসব। আমি এখানে ওয়াটার পোর্টাল লিখছি, আপনি এখানে ওয়াটার পোর্টাল না লিখে অন্য কিছু লিখেন, আপনার এখানে আসবে। যেই ধরনের ইমেজের প্রয়োজন আপনার ডিজাইনের জন্য আপনি এখান থেকে মোটামুটি ইমেজ খুঁজে পাবেন। আরেকটা ওয়েবসাইট লিখে রাখতে পারেন, সেটা হচ্ছে UNSPLASH আনস্প্লাশ। এখান থেকেও আপনারা ইমেজ খুঁজে পাবেন। আনস্প্লাশে যান, আনস্প্লাশে গিয়ে তাও আপনি এখানে কি লিখবেন, ধরেন GLASS গ্লাস অফ ওয়াটার লিখলাম, গ্লাস অফ ওয়াটার লিখলাম আমরা। এখানে আমাদের বেশ কিছু কি আসছে, ইমেজ আসছে। আপনারা ইমেজগুলো দেখলে বুঝতেছেন যে ইমেজগুলো মোটামুটি অনেক কি ভালো মানের ইমেজ, তাই না? আচ্ছা, তো আমরা আপাতত এই দুটো ওয়েবসাইট মাথায় রাখবো ইমেজ খোঁজার জন্য। এবার আসেন আমাদের অ্যাসাইনমেন্টের মধ্যে। আমি বলছি যে যদি আমাদের কোনো ওয়েবসাইটের মধ্যে ডাউনলোডের অপশন থাকে তাহলে আমরা ডাউনলোড করব, যদি ডাউনলোডের অপশন না থাকে তাহলে আমরা কি করব, অপশন তো নেই। তো আমরা সর্বোচ্চ চেষ্টা করব খোঁজার জন্য ডাউনলোডের অপশন আছে কিনা। যেমন আমরা এই ইমেজটা ওপেন করতেছি, ওপেন করলাম, এখানে ডাউনলোড করার মতো কোনো অপশন দেখা যাচ্ছে, আছে? নেই। তাহলে আমাদের এটা কি করতে হবে, সেভ করতে হবে। চলুন আমরা এই ইমেজটা সেভ করি। সেভ, দেখি, দেখেন ইমেজটা কত কেবি সেভ হয়েছে। আপনারা বলবেন কত কেবি সেভ হয়েছে, সেটা তো আমরা জানি না। এটার ডিটেলসে যান, এটার এই ইমেজের ডিটেলস কোথায় দেখব, প্রপার্টিসে যান, এই ইমেজের ডিটেলস দেখবেন কত কেবি। এটা সাইজ 34 কেবি। এই ইমেজটাই আমি ডাউনলোড করতেছি। এবার আমি মাউজের প্রথমবার আমরা লেফট বাটন দিয়ে ওপেন করছি ইমেজটা, এখন আমরা লেফট বাটন দিয়ে ওপেন করব না। আপনার এখানে প্রত্যেকের মাউজের মধ্যে একটা হুইল আছে না, চাকা, চাকা, এই চাকাতে ক্লিক করবেন আপনি। চাকাতে ক্লিক করা যায়, এই ইমেজের উপর গিয়ে চাকাতে ক্লিক করেন। কি হয়েছে, কিছুই হয় নাই, কিন্তু দেখেন উপরে একটা কিছু একটা লোডিং হয়েছে, তাই না? আরেকটা নতুন ট্যাব, ওই ট্যাবের মধ্যে যান। এই ট্যাবে আসার পর দেখেন এবার কিন্তু ডাউনলোডের আইকনটা চলে আসছে, আসছে। এবার ডাউনলোড করেন। হ্যাঁ দেখাচ্ছি আমি, ডাউনলোড হয়েছে, সমস্যা নাই তো, আমি আবার বলবো, আপনারা টেনশন করেন না, আমি আবার বলতেছি, শুনেন, আমি আবারও বলবো, টেনশন করেন না। এই ইমেজটা আমরা এবার এটার সাইজটা দেখি কতটুকু, 440 কেবি। তাহলে দেখেন একই ইমেজ, এটা আর ওটা দুটার মধ্যে কোয়ালিটি অবশ্যই কী হয়েছে, প্রথমটা কোয়ালিটি নষ্ট হয়েছে, পরেরটা যে অবস্থায় আমি আপলোড করছি সেই অবস্থায় আমি কি করতে পারতেছি, ডাউনলোড করতে পারতেছি। বিষয়টা বুঝছেন? এখন এই জিনিসটা আমরা আবারও দেখি। ধরুন আমরা যখন কোনো একটা ওয়েবসাইট থেকে সরাসরি ইমেজ কি করি, সেভ করি। ইমেজ সেভ করার সময় কিভাবে সেভ করতেছি, আমরা মাউজের রাইট বাটন প্রেস করে সেভ করতেছি। তখন কি হয়, এই প্রিভিউটাই সেভ হয়, মানে আপনাকে যতটুকু দেখাচ্ছে ততটুকু সেভ করতেছে। এমন না যে পিকচারের যে অরিজিনাল সাইজ সেই সাইজটা ডাউনলোড করতেছে, বিষয়টা এরকম না। প্রিভিউতে যা দেখতেছেন তাই সেভ করে দিচ্ছে। প্রিভিউ যদি আমরা এখানে ধরুন আপনার মজো ব্যাক করি, হ্যাঁ এখানে প্রিভিউতে ছোট ইমেজ দেখতেছি, আমরা যদি এখান থেকে সেভ করি তাহলে এই ছোট ইমেজটা এই অবস্থায় সেভ হবে, এটার অরিজিনাল সাইজ সেভ হবে না। কিন্তু আমরা যদি ডাউনলোড করতে পারি কোনোভাবে তাহলে আমাদের এই ইমেজটার অরিজিনাল যে সাইজ সেই সাইজ অনুসারে কী হবে, সেভ হবে। বুঝছেন? তার মানে এই না যে সব ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। কোন ধরনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন, এই ধরনের আমি আপনাদেরকে দুইটা ওয়েবসাইটের কথা বলছি। সব ওয়েবসাইট থেকে তো আপনি ইমেজ ডাউনলোড করতে পারবেন না। আবার আমাদের ক্লাসরুম আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিব, তো এখন অ্যাসাইনমেন্টগুলো যদি আপনি সেভ করতে হয় তাহলে তো অ্যাসাইনমেন্টের পিকচারগুলো কী হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য আমাদের অ্যাসাইনমেন্টগুলো কী করতে হবে, ডাউনলোড করতে হবে, সেভ না। তাহলে আমরা ডাউনলোড করার জন্য অ্যাসাইনমেন্টের ইমেজের উপরে গিয়ে এখানে চাকার মধ্যে মাউজের যে চাকা আছে এই চাকাতে ক্লিক করব, একটা
চাকাতে ক্লিক করলে কি হবে, এই ইমেজটা ওপেন হবে নতুন একটা ট্যাবের মধ্যে, বুঝছেন? এখানে প্রত্যেকটা এই যে দেখতেছেন আমরা ক্রোমের মধ্যে থেকে অনেকগুলো ট্যাব ওপেন করছি, প্রত্যেকটা ট্যাব ক্রোমের মধ্যে। তো এভাবে অনেক ট্যাব ওপেন করা যায়। তো এবার আমরা যখন হুইলে ক্লিক করতেছি নতুন নতুন ট্যাব ওপেন হচ্ছে, দেখেন যে কয়বার আমরা হুইলে ক্লিক করতেছি নতুন নতুন ট্যাব ওপেন হচ্ছে, দেখতেছেন? হ্যাঁ, এই ট্যাবে যান আপনি, তারপর আপনি ডাউনলোডের অপশন পাবেন, দেখা যাচ্ছে ডাউনলোডের অপশন, ডাউনলোড করেন, এটাও ডাউনলোড করেন, এভাবে এটাও আমরা ডাউনলোড করতেছি, এটাও ডাউনলোড করতেছি। এই যে আমাদের ইমেজগুলো ডাউনলোড হয়ে যাচ্ছে, কিছু কিছু ইমেজ হচ্ছে আপনার 3 MB, এখানে 3 MB 4 MBর মতো দেখা যাচ্ছে। আচ্ছা, তো ইমেজ ডাউনলোড করার বিষয়টা আপনারা কি বুঝছেন? প্রথমে যখন আমরা মাউসের লেফট বাটন দিয়ে ইমেজটা ওপেন করি তখন ইমেজটা ওপেন হয়, এখানে ডাউনলোডের কি থাকে না, অপশন থাকে না। হ্যাঁ, আপনি যদি ইমেজটা এভাবেই ওপেন না করে কি করেন, হুইল দিয়ে ওপেন করেন, তাহলে আপনার কি আসবে, ডাউনলোড করার অপশন আসবে। বিষয়টা বুঝছেন? আচ্ছা, তো আমরা ধরুন ডাউনলোড করে ফেললাম। এখন এখন আমরা চলে যাই ফটোশপের মধ্যে। জি, আচ্ছা, ডাউনলোড করার পর খুঁজে পাচ্ছেন না, এই সমস্যা সমাধানের জন্য আমি আপনাদেরকে কি বলছি, ডাউনলোড হওয়ার পর আপনার প্রত্যেকটা ফাইল কোথায় থাকবে, এই ডাউনলোড আইকনের মধ্যে থাকবে, তাই না? ডাউনলোড আইকনে ক্লিক করার পর আপনার সামনে যেই কয়টা ফাইল শো করতেছে, এই ফাইলের পাশে একটা কি দেখবেন, ফোল্ডার দেখবেন, দেখা যাচ্ছে? এখানে কি লেখা আছে, শো ইন ফোল্ডার। তাহলে আপনি শো ইন ফোল্ডারে ক্লিক করেন, তাহলে আপনার ফাইলগুলো যেই ফোল্ডারে ডাউনলোড হয়েছে ওই ফোল্ডারে আপনাকে নিয়ে যাবে। বিষয়টা বুঝছেন? বুঝছেন কি বুঝেন নাই? আবার বলতেছি, আপনি ডাউনলোড হওয়া আইকনে আসবেন, আইকনে আসার পর এই ইমেজগুলা দেখতেছেন, বা আপনি যাই ডাউনলোড করেন তা এখানে দেখবেন। দেখলে এরপর আপনি শো ইন ফোল্ডার পাশে দেখবেন ফোল্ডারের একটা আইকন, এই আইকনে ক্লিক করেন, তাহলে আপনার ডাউনলোড হওয়া ফাইলগুলা এখানে শো করবে। আপনি যদি বলেন আমার এখানে এই ধরনের দেখা যাচ্ছে না, তাহলে নিচ থেকে আপনি প্রিভিউ চেঞ্জ করেন, অথবা ভিউ থেকে আপনি লার্জ আইকনে ক্লিক করেন, উপরে ভিউ থেকে লার্জ আইকনে ক্লিক করেন, অথবা নিচ থেকে ভিউ মোড চেঞ্জ করতে পারেন। বিষয়টা বুঝছেন? ক্লিয়ার? আচ্ছা, সব পিকচার না, আমি গুগল ক্লাসরুমের কথা বলছি, সব জায়গায় না, ঠিক আছে? এই মানে এমন না, এটার কাজ কি, হুইলের কাজ কি, হুইলের কাজ হচ্ছে নতুন একটা ট্যাবের মধ্যে আপনার এই ফাইলটা নিয়ে যাবে, হুইলের কাজ হচ্ছে এটা। তার মানে সব জায়গায় আপনি নতুন একটা ট্যাব ওপেন করলে সেটাকেই ডাউনলোড করতে পারবেন, বিষয়টা এরকম না। এটা হচ্ছে ক্লাসরুমের ফিচার, বুঝছেন? আমার কথা বুঝছেন? আচ্ছা, হবে না। ও তখন গুগলে যদি আপনি অন্য কোনো কাজ করেন, যেমন আমরা এখানে এই জায়গায় আসি, এখানে আসার পর এখানে প্রত্যেকটা নীল লেখা যেগুলো আছে, নীল, এই লেখাগুলো হচ্ছে নতুন, এখানে আমরা ক্লিক করলে আমাদের নির্দিষ্ট কোনো জায়গায় নিয়ে যাবে, বিষয়টা এরকম না? নীল লেখা যেগুলো দেখতেছেন, কালোগুলোতে তো ক্লিক করার কোনো কি নেই, অপশন নাই, কিন্তু নীলগুলো হচ্ছে লিঙ্ক, তাই না? তো আমাদের এই হুইলের কাজ কি, চাকার কাজ কি, লিঙ্কটা নতুন ট্যাবে ওপেন করা, বুঝছেন? এই দেখেন আমি এখন এখানে প্রথমে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করলাম, দেখেন নতুন একটা জায়গায় চলে গেছে, কিন্তু আগের জায়গাটা থেকে বেরোয় চলে আসছে, আগের জায়গার ট্যাবটা কি আছে দেখেন তো, উইকিপিডিয়ার আরেকটা ট্যাব আছে নাকি, নতুন ট্যাবে চলে গেছে, নতুন ট্যাবে চলে গেছে। আমি যদি এই কাজটা হুইল দিয়ে করি, তাহলে দেখেন আগের ট্যাবটাও আছে, নতুন ট্যাবের মধ্যে আপনার এই লিঙ্কটা ওপেন হয়েছে। আমার কথা কি বুঝছেন নাকি বুঝেন নাই? আচ্ছা, হুইলে যেমন আমাদের এই অবস্থায় আমরা কি করব, আরেকটা জায়গায় যাই, এখানে আসলাম, ধরুন আমরা এই ইমেজটা ওপেন করতেছি, ইমেজটা যদি এখানে ক্লিক করি তাহলে আপনার এই জায়গায় প্রিভিউটা আসে, কিন্তু আমরা যদি এখানে হুইল দিয়ে ক্লিক করি নতুন একটা ট্যাবের মধ্যে ইমেজটা ওপেন হচ্ছে। বিষয়টা বুঝছেন? এই এখন আসেন, আমরা ফটোশপ ওপেন করার পর আমাদের ফটোশপের ইন্টারফেসটা এই ধরনের থাকবে, আপনারা এখন যেরকম দেখতেছেন এরকমই। কেউ যদি বলেন আমার এখানে তো বিভিন্ন ইমেজ দেখা যাচ্ছে, নিচে নিচে অনেকগুলো ইমেজ দেখতেছি, তাহলে আপনার হয়তো ফটোশপটা আগের
ইনস্টল করা ছিল, আপনি নতুন করে ইনস্টল করেননি, এই জন্য পূর্বের ভাইয়েরা যে কাজ করে গেছে ওগুলো আপনি এখানে রিসেন্টের কাজ দেখবেন। অর্থাৎ এই জায়গায় আপনি রিসেন্ট যে কাজগুলো করবেন সেগুলা শো করবে, বুঝছেন? আমাদের যেহেতু এখন কোনো কাজ নেই, এই জন্য আমাদের এই জায়গাটা একদম ফাঁকা। তো আমরা কি নিয়ে কাজ করব ফটোশপের মধ্যে? আমরা খুব বেশি ডিটেলসে এখন এটার বিস্তারিত যাব না। আমরা কি এখন এটুকু মাথায় রাখবো যে আমরা এই যে গ্রাফিক ডিজাইন মূলত কি বলুন তো? যে কোনো একজন হয়তো আমরা আঁকাআঁকি করব, আর না হলে এমন হতে পারে যে আমাদের হাতে অনেকগুলো ইমেজ আছে, ওই ইমেজগুলোকে আমরা কিছু ইমেজকে কেটে কিছু ইমেজের রং করব, কিছু ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, কিছু ইমেজ থেকে আমরা ধরেন ভাই সানগ্লাস পরছে সানগ্লাস খুলে ফেলবো, বা এই জাতীয় বিভিন্ন কাজ করব। তো এই যে কাজগুলো করব, যদি সেটা কোনো ইমেজের উপর হয় তাহলে সেটা আমরা ফটোশপে করব। আমাদের হাতে অনেকগুলো ইমেজ আছে, ইমেজগুলোকে আমরা এডিট করব, ফটোশপে করব। আমরা এডিট করব না, নতুন করে আঁকাআঁকি করব, সেটা কোথায় করব? ইলাস্ট্রেটরে করব। বিষয়টা বুঝছেন? তাহলে যেহেতু আমরা ফটোশপে কাজ করব আমাদের হাতে থাকা ইমেজ নিয়ে, তাহলে অবশ্যই আমাদের কাছে ইমেজ আগ থেকে আছে, তাই না? তো যেহেতু আমাদের কাছে ইমেজ আছে, তাহলে আমরা এখানে নিউ ফাইল এবং ওপেনের এই দুইটার কোন অপশনটা চুজ করব? নিউ ফাইলের কাজ হচ্ছে নতুন একটা আর্টবোর্ড, যেখানে গিয়ে আমরা আঁকাআঁকি করব বা যা ইচ্ছে তা করব, নতুন একটা আর্টবোর্ড আসবে, নিউ ফাইল। ওপেনের কাজ হচ্ছে আমাদের হাতে কিছু ইমেজ আছে বা আমাদের হাতে যে কোনো ফাইল আছে, সেই ফাইলটাকে আমরা এডিট করব, গোছামাজা করব। তাহলে এখন আপনারাই বলেন, আমরা কি ওপেনে ক্লিক করব না নিউ ফাইলে ক্লিক করব? হয়নি, ওপেন। আমাদের হাতে তো রিসোর্স আছে, আমরা ওগুলোকে একটু গোছামাজা করে ঠিকঠাক করব। তাহলে কি করতে হবে? ওপেন। আর নিউ ফাইলের কাজ আমরা ইনশাল্লাহ পরে করব। এখন আমরা ওপেন দিয়ে যে কোনো ইমেজ ওপেন করব, সেটার উপরে আমাদের কাজ চলবে এখন, বুঝছেন? আচ্ছা, তো চলুন আমরা যে কোনো একটা ইমেজ ওপেন করি। আমাদের এখান থেকে ওপেনে ক্লিক করার সাথে সাথে আমাদের ফাইল ব্রাউজে নিয়ে গেছে, যে আমরা এখান থেকে যে কোনো একটা ফোল্ডার চুজ করব, যে ফোল্ডারের মধ্যে আমাদের ফাইল আছে। তো আমরা ডাউনলোড ফোল্ডারটা সিলেক্ট করলাম, যেহেতু আমাদের এই ফোল্ডারের মধ্যে ফাইল আছে। সিলেক্ট করার পর ধরুন আমরা এটাকে ওপেন করলাম, বুঝছেন? এই ইমেজটা ওপেন করলাম। ওপেন করার পর আমরা একটু ফটোশপের এই জায়গাটার সাথে একটু পরিচিত হই, তারপর আমরা কাজে যাব। ধরুন আমাদের এখানে একদম উপরে ফাইল, এডিট, ইমেজ, তারপর হচ্ছে লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, বেশ কিছু লেখা দেওয়া আছে এখানে, হেল্প পর্যন্ত। তো এই যে বারটা, এই বারটাকে বলা হয় মেনু বার। এই বারটাকে কি বলে? মেনু বার। এই বারটা দেখেন, আমি নিচের দিকে কিছু আইকনের মধ্যে ক্লিক করতেছি। আইকনে ক্লিক করার পর দেখেন তো কোনো জায়গায় কোনো পরিবর্তন আসতেছে কি না? আসতেছে। কোন বারটা পরিবর্তন আসতেছে? মেনু বার, তাই না? না, মেনু বারের বিন্দু পরিমাণও পরিবর্তন আসে নাই। আসতেছে কোথায়? মেনু বারের নিচে এই জায়গাটা, ওই জায়গাটাকে বলা হয় অপশন বার। মেনু বারের নিচে যে বারটা দেখতেছেন এটাকে কি বলে? অপশন বার। আর অপশন বার কার সাথে সম্পৃক্ত? এই যে নিচের দিকে কিছু আইকন দেখতেছেন, আপনি যেহেতু কাজ করবেন, গোছামাজার কাজ করবেন, এডিটের কাজ করবেন, তাহলে আপনার কিছু কি লাগবে? সরঞ্জাম লাগবে, টুলস লাগবে। আর এই টুলগুলো যেখানে দেখা যাচ্ছে এটাকে বলা হয় টুল বার। বুঝতে পারছেন? টুলস বার। এই টুল বারের আলোকে আমাদের অপশনগুলো চেঞ্জ হবে। আমরা যেই টুলে থাকবো ওই টুলের আলোকে অপশনগুলো শো করবে। বিষয়টা বুঝছেন? তাহলে অপশন কার সাথে সম্পৃক্ত? টুলসের সাথে। আপনি যেই টুলে যাবেন ওই টুলের আলোকে অপশন শো করবে। এখানে এই টুলগুলোকে আমরা দুইটা লাইনও রাখতে পারি, একটা লাইনও রাখতে পারি। কিভাবে? এই যে টুলের উপর একটা তীর সাইন দেখতেছেন, এই তীর সাইনের মাধ্যমে আমরা টুলগুলোকে দুই লাইন কিংবা এক লাইনে রাখতে পারি। আপনারা একদম প্রথম দিকে একটু এলোমেলো হবে এই আর্ট, মানে এই ওয়ার্ক স্পেসটা প্রথম দিকে আপনাদের কাছে এলোমেলো লাগবে, হয়তো একটু কি হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে, আপনি একদিকে ধরলে আরেক দিকে চলে যাবে, এই ধরনের সমস্যা হবে প্রথম দিকে। তো ধরুন এই সমস্যা সমাধানের জন্য আমরা বেশ কিছু কাজ করতে পারছি। এর আগে এখানে একটা কাজ করি। আমরা তিনটা পাশ সম্পর্কে অবগত হয়েছি। উপরেরটা মেনু বার, এরপরে অপশন বার, পাশে হচ্ছে টুলস বার, আর এই পাশে কালার, সোয়াচেস, গ্রেডিয়েন্ট যেগুলো দেখতেছি এগুলোকে কি বলে? এগুলোকে বলা হয় প্যানেল। এগুলোকে কি বলে? প্যানেল। তো এই প্যানেলগুলা আমরা আমাদের পছন্দ অনুসারে রাখবো, যেটা আমাদের প্রয়োজন সেটা রাখবো, যেটা আমাদের প্রয়োজন নেই সেটা আমরা ডিলিট করে দিব এখান থেকে। কিভাবে? ধরুন এই মুহূর্তে আমরা কালার নিয়ে কোনো কাজ করব না, তাহলে কালার
ক্লোজ, সোয়াচেস ক্লোজ, গ্রেডিয়েন্ট ক্লোজ, প্যাটার্ন ক্লোজ। যেটার আমাদের কোনো কাজ নেই এই মুহূর্তে সেটা আমরা কি করে দিচ্ছি, ক্লোজ করে দিচ্ছি। কিভাবে ক্লোজ করতেছি, আমরা রাইট বাটন প্রেস করতেছি, ক্লোজে ক্লিক করতেছি, লাইব্রেরিজ ক্লোজ, লেয়ার ক্লোজ, চ্যানেল ক্লোজ, পাথ ক্লোজ, সবগুলো কি করছি, ক্লোজ করে রাখছি। এখন এই জায়গাটা একদম কি ফাঁকা, এখানে কি কিছুই রাখবো না, হ্যাঁ রাখবো। এখানে এই মুহূর্তে আমরা একটা লেয়ার, একটা প্যানেল রাখবো, সেটাকে বলা হয় লেয়ার প্যানেল। সেটাকে কি বলে, লেয়ার প্যানেল। প্যানেল আমরা তো অনেকগুলা ক্লোজ করছি, আমাদের সামনে প্রয়োজন হলে যেটা প্রয়োজন হবে সেটা বলবো, আপনারা নিয়ে আসবেন। কিংবা আপনাদের প্রয়োজন আপনারা প্যানেলগুলো কোথায় খুঁজে পাবেন, প্রত্যেকটা প্যানেল খুঁজে পাবেন উইন্ডোতে। কোথায়, উইন্ডো। এই উইন্ডোতে আসার পর আপনি এ পর্যন্ত যা ক্লোজ করছেন সবগুলা এখানে দেখবেন, যেমন কালার আছে, গ্রেডিয়েন্ট আছে, আরও যাবতীয় অনেকগুলা প্যানেল এখানে আছে। তো আমরা এখন কোন প্যানেলটা প্রয়োজন বলছি আপনাদেরকে, লেয়ার। তাহলে এখান থেকে লেয়ারটা খুঁজে বের করি। আসছি লেয়ারের মধ্যে, দেখেন তো লেয়ারের পাশে একটা শর্টকাট দেখা যাচ্ছে, এটা কি F7। যেহেতু F7 দেখা যাচ্ছে তাহলে আমরা একটু ট্রাই করে দেখি এটা কি আসলে সত্য কিনা। দেখেন তো F7 ক্লিক করলে আসে কিনা, আসতেছে। তাহলে লেয়ার যদি খুঁজে না পাই তাহলে আমরা উইন্ডোতে গিয়ে খুঁজতে পারি, কিংবা শর্টকাট কোন কি প্রেস করতে পারি, F7। বুঝছেন? আচ্ছা, এবার আমি একটু আগে বলছি আপনাদেরকে যে আপনারা প্রথম দিকে এই ওয়ার্ক স্পেসটা ধরতে গেলে আপনাদের কার্সর এখনও হাতে ভালো করে আসে নাই, তো যার কারণে আপনারা একদিকে ধরলে আরেক দিকে নড়ে যায়, এই যে নড়াচড়া করে এলোমেলো হয়ে যায়। এলোমেলো হয়ে গেলে আবার আপনি আপনার মতো করে এই মুহূর্তে সাজানো গোছানো এটাকে আবার নিয়ে আসবেন, ফিরিয়ে নিয়ে আসবেন। নিয়ে আসার জন্য আপনাকে এই ওয়ার্ক স্পেসটাকে কী করতে হবে, প্রথমে সেভ করে রাখতে হবে। কোনো কারণে যদি আপনার এই ওয়ার্ক স্পেসটা কী হয়ে যায়, হারাই যায়, আবার যাতে করে কী নিয়ে আসতে পারেন, ফিরাই নিয়ে আসতে পারেন। সেভ করব কিভাবে, অপশন বারের একদম শেষের দিকে রেডিওর মতো একটা আইকন দেখা যাচ্ছে, দেখেন তো আছে কিনা, হ্যাঁ এই রেডিওর মতো আইকনের মধ্যে আসেন, এটাতে যান। এটাতে যাওয়ার পর এখানে দেখেন নিউ ওয়ার্ক স্পেস নামক একটা অপশন আছে, তাই না, এখানে ক্লিক করেন, করে আনটাইটেল দেওয়া। তো এখানে আমরা লিখে দিব, ধরুন আমরা এখানে লিখতেছি জিডি। আপনি জিডি লিখতে হবে বিষয়টা এরকম না, আপনি আপনার মন মতো যে কোনো একটা কিছু লিখেন, সেখানে হয়তো আপনার নাম থাকতে পারে বা যে কোনো কিছু আপনি লিখেন, যাতে করে আপনার ওয়ার্ক স্পেস যদি এলোমেলো হয়ে যায় আবার আপনি কি করতে পারেন, খুঁজে বের করতে পারেন। আমার কথা কি বুঝছেন? এবার আমরা ধরুন ফটোশপ থেকে বের হয়ে গেছি, আবার ফটোশপে যাচ্ছি, আসলাম, আসার পর আমরা যে কোনো একটা ইমেজ ওপেন করতেছি, ধরুন এই ইমেজটা ওপেন করলাম, সময় নিচ্ছে কেন, হ্যাঁ আসছে। এখন ধরুন আমার কোনো কারণে ওয়ার্ক স্পেস চেঞ্জ হয়ে গেছে, একটু পরিবর্তন মনে হচ্ছে, আমার এখানে প্যানেলগুলো ছিল না, কিছু প্যানেল চলে আসছে, বা যে কোনো কারণে আমার এই জায়গাটা একটু কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তন হওয়ার পর আমি চাচ্ছি যে আমার সেভ করা ওয়ার্ক স্পেসটাকে কি ওয়ার্ক স্পেস, আমি বারবার বলতেছি ওয়ার্ক স্পেস হচ্ছে আমরা যেহেতু এই জায়গায় কাজ করব, এটাই কি আমাদের ওয়ার্ক স্পেস। তো আমাদের ওয়ার্ক স্পেসটা আমরা আবার আগের মতো নিয়ে আসার জন্য এখানে যাব, এখানে আমরা সেভ করছিলাম একটা ফাইল, সেটা কি দিয়ে সেভ করছি, জিডি, তাই না, দেয়া আছে, দেখেন তো এখানে আছে কিনা, এখানে ক্লিক করেন, চলে আসছে, আগের মতো হয়ে গেছে সব। আমার কথা কি বুঝছেন নাকি বুঝেন নাই? মাথার উপর দিয়ে গেছে কারো? কোনটা দেখাবো আরেকবার বলেন, কোনটা, সেভ থেকে? আচ্ছা, ধরুন আমাদের এই মুহূর্তে এই ওয়ার্ক স্পেসটা কি হয়েছে, ভালো লাগছে, কিংবা আমি আরেকটা ওয়ার্ক স্পেস, এখানে বেশ কিছু ওয়ার্ক স্পেস আছে, প্রিন্টিং, এই ওয়ার্ক স্পেসে আসি, এটা আমাদের ভালো লাগছে, কথার কথা। তো আমরা এটা সেভ করব কিভাবে, ওয়ার্ক স্পেসে যাব, এখান থেকে নিউ ওয়ার্ক স্পেসে ক্লিক করব, করার পর আমরা এখানে কোনো একটা নাম দিব, যেমন এখানে দিলাম GD1, ঠিক আছে, সেভ হয়ে গেছে। সেভ হওয়ার পর আপনার এখান থেকে কোনো কারণে
ধরেন আপনি এখানে টুল একটা এদিকে নিয়ে আসছেন, কিংবা প্যানেল ডিলিট হয়ে গেছে, কোনো কারণে এলোমেলো হয়ে গেছে। এলোমেলো হওয়ার পর আবার এটাকে ফিরে নিয়ে আসার জন্য কি করবেন, উপরে দেখেন আপনি যে সেভ করছেন, সেভ করার দুইটা ফাইলই এখানে দেখা যাচ্ছে, দুটো ওয়ার্ক স্পেস দেখা যাচ্ছে। GD1-এ ক্লিক করেন, GD1 যে অবস্থায় সেভ করছেন সেই অবস্থায় আবার চলে আসছে, আর GD যেভাবে সেভ করছেন সেভাবে আবার চলে আসছে। বিষয়টা বুঝছেন কি বুঝেন নাই? আচ্ছা, আপনাদের প্রথম দিকে আরেকটা বড় সমস্যা, সেটা হচ্ছে টুলগুলো দেখবেন এই ধরনের হয়ে গেছে, এই পাশে চলে আসছে। কিভাবে হাতের সাথে মাউসের সাথে লেগে টুলের এদিকে চলে আসছে, প্যানেল এদিকে চলে আসছে। এই যে এলোমেলোগুলো হবে প্রথম দিকে, এলোমেলো হলে কোনো টেনশন নেই। কি করবেন আপনি আবার এমনও হতে পারে যে পুরা আপনার ইয়াটা যেই জায়গায় কাজ করতেছেন সেই জায়গাটাই বাইরে হয়ে গেছে, বুঝছেন? এই যে এই সমস্যাগুলো সমাধানের জন্য কি করবেন, আমরা এই ওয়ার্ক স্পেসটাতে কাজ করব। এটাকে ধরে এখানে নিয়ে আসবেন, এখানে নিয়ে এই যে দেখেন উপরে যখন নিছেন, এখানে পাশটা একটু কি হয়ে গেছে, ব্লু কালার হয়ে গেছে, তাই না? এখন আপনি ছেড়ে দেন, তার মানে এটা লেগে গেছে। বুঝছেন? বুঝেন না কিছু? কোনো কারণে আপনার হাত লাগছে, মাউসের সাথে লেফট বাটন ধরা ছিল, আপনার যেখানে কাজ করতেছেন পুরা জায়গাটা বের হয়ে চলে আসছে, ইমেজটা বের হয়ে চলে আসছে। এখন ইমেজটাকে আপনি আবার ফটোশপের সাথে কি করতেছেন, লাগাই দিবেন। কিভাবে? এটাকে ধরে এই যে আমাদের এই ইয়াটা, এই জায়গাটা, এটাকে ধরে আপনি পাশে নিয়ে আসেন, উপরে নিয়ে যান। নিয়ে যাওয়ার সাথে সাথে দেখেন পাশটা কি হয়ে গেছে, একটু নীল হয়ে গেছে, ছেড়ে দেন। বুঝছেন? আমাদের টুলগুলো কোথায় ছিল? এই যে টুল বের হয়ে গেছে, টুলগুলো কোথায় ছিল? বাম পাশে ছিল, তাই না? টুলগুলোকে ধরে বাম পাশে রেখে দেন। যখন রাখতেছেন তখন কতক্ষণ পর্যন্ত ছাড়বেন না, যতক্ষণ পর্যন্ত এই পাশটা ব্লু কালার হচ্ছে না। বুঝছেন? হয়েছে, ছেড়ে দেন। টুলগুলো আবার লেগে গেছে। প্যানেল কি এখানে থাকে না, প্যানেলকে এই পাশে নিয়ে আসেন, এ পাশে নিয়ে যখন ব্লু কালার হচ্ছে ছেড়ে দেন। বিষয়টা বুঝছেন কি বুঝেন নাই? আচ্ছা, ঠিক আছে। এবার আমাদের মোটামুটি জিনিসটা আমরা বুঝছি। আর্টবোর্ড আমাদের ওয়ার্ক স্পেস সম্পর্কে কিছুটা ধারণা আমরা পাইছি। এবার আমরা ধরুন একটা ইমেজ ওপেন করলাম, আর একটা ইমেজ ওপেন করি। আচ্ছা, একটু বলি আপনাদেরকে, ক্রোমের মধ্যে আমরা একাধিক ট্যাব ওপেন করতে পারি কি পারি না? আপনি এখানে আসেন, আপনি এখানে প্লাসে ক্লিক করলে নতুন একটা ট্যাব ওপেন হয়, তাই না? অনেক ট্যাব নিয়ে কাজ করতে পারি। এখন এখানে ফটোশপে আমরা একটা ইমেজ নিছি, আমাদের যদি ইচ্ছা হয় যে না আমাদের ইমেজটা তো থাকবে, আমরা পাশে আরেকটা ট্যাব নিয়ে আরেকটা ইমেজের উপর কাজ করব, হতে পারে না এরকম? তো এখানে কি একাধিক ট্যাব ওপেন করা যায় কিনা দেখি। আমরা ফাইলে যাব, কোথায়? ফাইল, উপরে মেনু বার থেকে ফাইলে যাওয়ার পর দেখেন আপনি প্রথমে ফটোশপের মধ্যে যে দুইটা লেখা দেখছিলেন, নিউ এবং ওপেন, এখানে ওই দুইটা লেখা এখানেও দেখা যাচ্ছে, তাই না? তো আমরা এখানে ওপেনে ক্লিক করতেছি, করার পর এই ইমেজটাতে ক্লিক করব, ওপেন করতেছি। তাহলে দেখেন আমাদের এখানে কয়টা ট্যাব? দুইটা ট্যাব। এবার ধরুন আপনি আবার ফাইলে যান, ফাইলে গিয়ে ওপেনে ক্লিক করেন, এবার আরেকটা ইমেজের মধ্যে ক্লিক করলেন, ওপেন। তাহলে দেখেন আমাদের এখন কয়টা ট্যাব ওপেন হয়েছে? 3টা। তাহলে এভাবে আমরা অনেকগুলো ট্যাব কি করতে পারবো? ওপেন করতে পারবো। বিষয়টা বুঝছেন? আচ্ছা, এবার আসেন, বলেন আপনার হচ্ছে না? কি হচ্ছে না? আচ্ছা, এবার আসেন আপনারা যাদের হচ্ছে না, আমাদের এই ইমেজটাতে যাই। আমরা যেই কোনো ইমেজে যাচ্ছি, নিচের দিকে একটা বার দেখা যাচ্ছে, এটাকে কি বলে বা এই বারটা কেন আসতেছে? যে কোনো জায়গায় এই বারটা দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, চলুন এই বারটার সাথে একটু পরিচিত হই। এই যে নিচের দিকে বারটা, এই বারটাকে ধরে নাড়াচাড়া করা যায়, আপনার ইচ্ছা মতো যে কোনো জায়গায় রাখতে পারবেন। এই বারের এই পাশে যে অনেকগুলো কি দেখা যাচ্ছে, ড্যাশ লাইন দেখা যাচ্ছে, এই ড্যাশ লাইনের পাশে গিয়ে আপনি যদি লেফট বাটন ক্লিক করে ধরে এটাকে নাড়াচাড়া করেন, এটাকে কি করতে পারবেন? নাড়তে পারবেন। বুঝছেন? এই বারটাকে বলা হয় কনটেক্সচুয়াল টাস্ক বার। কেউ এখন চেষ্টা করবেন না, সম্পূর্ণ এদিকে মন রাখেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আবার আমরা ফিরে নিয়ে আসবো কিভাবে। এটা এই যে কনটেক্সচুয়াল টাস্ক বারটা, এটা অনেক সময় এই ভাই বলতেছে হাইড হয়ে গেছে বা পাচ্ছি না আমরা,
কোথায় যাব? উইন্ডোতে যাব। উইন্ডোতে যাওয়ার পর এই যে নিচের দিকে যখন আপনি আসবেন কন্টেক্সচুয়াল টাস্কবার নামক একটা অপশন দেখবেন, এটাকে অফ করেন, চলে গেছে। আবার উইন্ডোতে যান, এটাকে অন করেন, চলে আসছে। বুঝছেন? এই কন্টেক্সচুয়াল টাস্কবারটা আমাদের প্রয়োজন হবে। দেখেন তো এখানে কি কি লেখা আছে, সিলেক্ট সাবজেক্ট, রিমুভ ব্যাকগ্রাউন্ড। তাহলে এই কন্টেক্সচুয়াল, আমরা যে কোনো ইমেজ ওপেন করলে কন্টেক্সচুয়াল টাস্কবারের মধ্যে দুইটা লেখা থাকে, এক সিলেক্ট সাবজেক্ট আর একটা হচ্ছে কি রিমুভ ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, তো আমরা দেখি রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে কি হয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই বোতলটা থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা। দেখি আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি। দেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার সাথে সাথে অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা কি হয়েছে, রিমুভ হয়ে গেছে, তাই না? খুব সহজ, এখানে আমাদের নিজেদের কোনো কষ্টই করতে হয় নাই। আমরা একটা ইমেজ নিয়ে আসছি, আমরা শুধু এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার সাথে সাথে অটোমেটিক সে বুঝতে পারছে যে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট আর ব্যাকগ্রাউন্ড কোনটা, সে বুঝে সে নিচ থেকে কি করছে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিছে, তাই না? আচ্ছা, আরেকটা ইমেজে যাই আমরা, এখানে আমরা অ্যাপ্লাই করি এটা রিমুভ ব্যাকগ্রাউন্ড। এখানেও দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর করে কি করছে, রিমুভ করছে। তবে এখানে একটা সমস্যা আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সময় সে এটাকেও একটা কি ধরে নিছে, এটাকেও সাবজেক্টের একটা অংশ ধরে এটাকে রেখে দিছে, আর বাকি অংশটাকে কি করছে, রিমুভ করছে। এখানে আসলাম, রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে মোটামুটি। এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছে অটোমেটিক, আমরা কি সবসময় এভাবে অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো না। আপনার খুব সহজ, যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল এটা একদম সলিড একটা কালার, কোনো এক্সট্রা কোনো ওখানে কিছু নেই, হিজিবিজি কালার নেই, একটা কালার, সাবজেক্টটাও খুব স্পষ্ট, একটা সাবজেক্ট আছে, তখন খুব সহজে আপনি এই অপশনের মাধ্যমে কি করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। কিন্তু যদি এমন হয় যে অনেকগুলা কি আছে, আপনার সাবজেক্ট আছে, ওখান থেকে আপনি দুই একজনকে রেখে, অনেকজন ব্যক্তি আছে, দুই একজনকে রেখে বাকিদেরকে ডিলিট করবেন, তখন আর এই রিমুভ ব্যাকগ্রাউন্ড বুঝবে না যে আপনি কাকে রাখবেন কাকে ডিলিট করবেন। তখন গিয়ে আমরা অন্য টুল ব্যবহার করতে হবে। এখন আমরা অন্য টুলে যাব না, আমরা শুধু রিমুভ ব্যাকগ্রাউন্ড দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব আজকে অন্য কোনো টুলে যাব না। তো রিমুভ ব্যাকগ্রাউন্ড দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এটা খুব সহজ না? আচ্ছা, এটা কোনটা নেই আপনার এখানে, রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশন না আসলে এটা কি করতে বলছি, আমি উইন্ডো থেকে কন্টেক্সচুয়াল টাস্কবারে ক্লিক করতে বলছি, এবং এই মুহূর্তে প্র্যাকটিস না করতে বলছি। শুনেন, এই মুহূর্তে প্র্যাকটিস করলে আপনাদের এটা ভালো থেকেও খারাপ বেশি হবে। আমরা ধরেন সামনের দিকে অগ্রসর খুব বেশি হইতে পারবো না। আচ্ছা, ওটা আমি ঠিক করে দেবো, আমি বের হওয়ার সময় একটু বলবেন, আমি আপনারটা ঠিক করে দেবো, ঠিক আছে? আচ্ছা, তো এখন আর কেউ ট্রাই করবেন না। দেখেন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর আজকে আমাদের শুধু এই সিম্পল কিছু ইমেজ নিয়ে আমরা আমাদের কাজ করব, যে এই ইমেজগুলোতে কঠিন কোনো কি নেই, ব্যাকগ্রাউন্ড নেই, একদম সিম্পল একটা কালার, এবং সাবজেক্টটাও একটা, যে সাবজেক্টও খুব ক্লিয়ার সাবজেক্ট, হয়তো সেটা একটা বোতল কিংবা কোনো একজন ব্যক্তি, খুব ক্লিয়ার এই ধরনের ইমেজ দেব যেখানে হিজিবিজি কোনো ঝামেলা নাই। যেমন অনেক সময় আমাদের কি থাকে, ইমেজের মধ্যে দাঁড়িয়ে থাকে, যেমন এই ভাইয়ের চুল অনেক বড় বড় চুল এই পর্যন্ত, এই চুলগুলা পাশে যখন আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাবেন দেখা যাবে যে চুলের আশপাশে অনেকগুলো কালার থেকে যাচ্ছে, তো ওগুলো আমাদের এই রিমুভ ব্যাকগ্রাউন্ড দিয়ে খুব সহজে করা যাবে না, তখন আমরা ভিন্ন পন্থা অবলম্বন করবো ইনশাল্লাহ সামনে। এখন এই সহজ পদ্ধতিটাই আমরা অবলম্বন করব। ব্যাকগ্রাউন্ড তো রিমুভ করলাম, এখন যদি এরকম হয় যে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর এখানে নতুন একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারি, তাহলে ভালো হয় না? আচ্ছা, তো নতুন ব্যাকগ্রাউন্ড কীভাবে অ্যাড করব? নতুন ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য আমরা ধরুন এখানে আসলাম, আসার পর এই যে লেয়ারে যাবেন, এখানে দেখেন একটা কাজ হয়েছে, আপনি যখন এখানে সিলেক্ট হয় না কেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সাথে সাথে এখানে একটা জিনিস ঘটতেছে, দেখেন আমরা লেয়ার আমি বলছি যে আপনাদের প্যানেল থেকে শুধু একটা প্যানেল ওপেন রাখবেন, সেটা হচ্ছে কি লেয়ারটা ওপেন আছে, আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছি।
ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সাথে সাথে এখানে দেখেন কিছু একটা ঘটছে, কি ঘটছে, এখানে একটা সাদা কালো লেয়ারের অংশ তৈরি হয়েছে, তাই না? একটু আগে পরে করতেছি, একটা শর্টকাট কি ব্যবহার করব আমরা আগে পরে করার জন্য। দাঁড়ান, কি পিস, হ্যাঁ দেখুন আমরা এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর আমাদের মনে হলো যে না, আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব না, আগের অবস্থায় ফিরে আসব। তাহলে আগের অবস্থায় ফিরে আসার জন্য এটা আপনারা সবাই জানেন কিভাবে আমরা আনডু করি, কিভাবে করি, কন্ট্রোল জেড, তাই না? কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড দিয়ে আমরা আগের অবস্থায় ফিরে আসতে পারি। এখন আগের অবস্থায় ফিরে আসার পর আপনার কাছে মনে হলো যে না, আমি যে কাজটা করছি সেটা ভালো ছিল, তার মানে আবার কোথায় যাব, পরের অবস্থায় যাব। কিভাবে, রিডু, আনডু করার পর আবার রিডু করব কিভাবে? কারো শর্টকাট কি স্মরণ আছে? অনেকে স্মরণ আছে, যেহেতু সবাই মোটামুটি মানে বেশিরভাগ ভাই ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে কাজ করছেন, ওই হিসেবে আপনাদের স্মরণ আছে কন্ট্রোল ওয়াই। তবে দুর্ভাগ্যবশত এখানে সেটা কাজ করবে না, এখানে হচ্ছে কন্ট্রোল শিফট জেড। এখানে কি কন্ট্রোল শিফট জেড, কন্ট্রোল জেডটা সব জায়গায় সেম। আনডু করার জন্য, আনডু করতে হলে কন্ট্রোল জেড দিলে হয়ে যায়, কিন্তু রিডু করার জন্য ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলোতে শর্টকাট হচ্ছে কি কন্ট্রোল ওয়াই। আর অ্যাডোবি যেগুলা, এগুলাতে আনডু রিডু করার জন্য শর্টকাট কি কন্ট্রোল শিফট জেড, অর্থাৎ কন্ট্রোল জেডের সাথে আপনি শিফটটা ধরবেন, তাহলে হবে। তাহলে দেখেন কন্ট্রোল জেড আনডু করলাম, কন্ট্রোল শিফট জেড রিডু, বুঝতে পারছেন? আচ্ছা, এটা তো বুঝছেন। এখন আসেন আমরা এই ব্যাকগ্রাউন্ডের এখানে কি একটা অংশ তৈরি হয়েছে সেটা সম্পর্কে আমরা ইনশাল্লাহ সামনে জানবো। এখানে দেখেন এই যে একটা থাম্বনেল দেখা যাচ্ছে, আমরা যেই কোনো ইমেজ নিয়ে যখন কাজ করব লেয়ারের মধ্যে ওই ইমেজের থাম্বনেলটা দেখা যায়, তাই না? যেই কোনো ইমেজ নিয়ে কাজ করেন লেয়ারের মধ্যে থাম্বনেলটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে? আচ্ছা, এই যে থাম্বনেলটা, এই থাম্বনেলটাকে আমরা ইচ্ছা করলে বড় ছোট করতে পারি। কিভাবে? এখানে মাউসের রাইট বাটন প্রেস করবেন, করার পর দেখেন নো থাম্বনেল, স্মল থাম্বনেল, মিডিয়াম এবং লার্জ থাম্বনেল। তো আমরা এখানে লার্জ থাম্বনেলে ক্লিক করলাম, তাহলে আমাদের থাম্বনেলটা একটু কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। সাধারণত আমি এরকম রাখি, আপনারা ইচ্ছা করলে এখানে অন্যরকম রাখতে পারেন, স্মল অথবা মিডিয়াম অথবা কোনো থাম্বনেল ছাড়াও এটাকে রাখতে পারেন। বিষয়টা বুঝছেন? কিন্তু আমি এটাতে যেটা করি যে থাম্বনেলটা একটু বড় করে রাখি দেখার সুবিধার জন্য, বুঝছেন? আচ্ছা, এখন আসেন আমরা এখানে নতুন একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। নতুন একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য আপনি এই লেয়ারে থাকা অবস্থায় নিচের দিকে লেয়ার অপশনের নিচের দিকে চলে আসবেন। এখানে দেখেন বেশ কিছু সাইন দেখা যাচ্ছে, এখানে ডিলেট, তারপর হচ্ছে প্লাস, তার মানে ডিলেটের একটা আইকন, প্লাসের একটা আইকন, ফোল্ডারের মতো একটা আইকন। এই তিনটার একটাতেও আমরা যাব না, আমরা গোলাকার একটা সার্কেল দেখা যাচ্ছে, এই সার্কেলে ক্লিক করব, বুঝছেন? সার্কেলে ক্লিক করার পর আমাদের সামনে বিশাল বড় একটা লিস্ট চলে আসে, দেখেন তো আসে কি না? আসে। এখানে দেখতে বলতেছি, আপনারা প্রত্যেকেই নিজেদের পিসি মনিটরে না, আমার এখানে দেখতে বলতেছি আপনাদেরকে, আপনাদের চোখটা বারবার আপনাদের মনিটরের দিকে চলে যাচ্ছে। আচ্ছা দেখেন কোথায় আসবেন, লেয়ারের নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলেই আপনারা ওই যে সার্কেল দেখবেন, সার্কেলের মধ্যে ক্লিক করলে একদম সবার উপর সলিড কালার নামক একটা অপশন আছে, দেখেন তো আছে কি না? আছে। আর এটাকে বলা হয় অ্যাডজাস্টমেন্ট লেয়ার। আচ্ছা যাই, এটার সাথে আমরা পরিচিত আরও পরে হবো ইনশাল্লাহ, অনেক লিস্ট আছে এখানে, আমরা এখান থেকে শুধু একটাই নিব, সলিড কালার নিলাম। সলিড কালারে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কালার পিকারের একটা অপশন চলে আসছে, যেই জায়গা থেকে আমরা ইচ্ছা করলে কি করতে পারতেছি, মাউসের লেফট বাটন দিয়ে এই যে সার্কেলটা দেখতেছেন, সার্কেলটার যেদিকে নিয়ে যাচ্ছি ওই দিকের কালারটা আমাদের আর্টবোর্ডে চলে আসতেছে, তাই না? এখানে আমরা কালার চেঞ্জ করতে পারতেছি। বিষয়টা বুঝছেন কি বুঝেন নাই? আচ্ছা, যদি বুঝে থাকেন, ধরুন আমরা এখান থেকে একটা কালার করলাম, এই কালারটা করলাম, করার পর ওকে, কালার আসছে কি আসে নাই? আসছে। কিন্তু আমাদের বোতলটা কোথায় দেখা যাচ্ছে? বোতলটা দেখা যাচ্ছে না। আমাদের এই জায়গায় এই যে পেপার, আমার হাতে একটা পেজ আছে, পেজের পিছনে কিছু একটা আছে, কি আছে? যেহেতু আমি এখান থেকে নিচে, আপনারা সবাই দেখে গেছেন, যদি না দেখতেন তাহলে কি বুঝতে পারতেন এখানে কি আছে? নেই, আমরা তো ঢেকে দিছি পিছনে এটাকে। ঠিক একইভাবে আমরা যখন একটা সলিড কালার নিছি, সলিড কালারের কারণে আমাদের নিচে যে একটা কি আছে, লেয়ার আছে, ওই লেয়ারটা ঢেকে গেছে। কিন্তু কোনোভাবে যদি আমরা লেয়ারটাকে কোথায় রাখি,
পিছনে রাখি, মানে উপরের কালারের লেয়ারটাকে পিছনে নিচে দিয়ে দিই, তাহলে আমাদের কোনটা শো করবে? বোতলটা শো করবে, তাই না? আচ্ছা, তাহলে নিচের দিকে কিভাবে নিয়ে আসব? খুব সহজ। এই লেয়ারটাকে আমাদের, যেহেতু এখানে কি দেখা যাচ্ছে, হাত দেখা যাচ্ছে, তার মানে হাত দিয়ে ধরে আমরা কি করতে পারবো? নাড়াচাড়া করতে পারবো। হাত দিয়ে ধরে এটাকে নিচে নিয়ে আসছি, বোতলটা উপরে চলে গেছে, তাই না? তো এই কাজটাই করব। এখন ধরুন এখানে কি আপনি একবার কালার করার পর কালার কি আর চেঞ্জ করতে পারবেন? হ্যাঁ পারবেন। কিভাবে? এই জায়গায় যেখানে আপনি কালার করছেন এখানে ডবল ক্লিক করেন, ডবল ক্লিক করে আবার কি করতে পারতেছেন? কালার চেঞ্জ করতে পারতেছেন। চেঞ্জ হচ্ছে হচ্ছে মানে বোতলটাকে উপরে নিয়ে আসবে কিভাবে? এই যে আপনার লেয়ারটা উপরে ছিল, আপনি লেয়ারটাকে ধরে নিচে নিয়ে আসছেন, বোতলটাকে নিচে নেন, লেয়ারটাকে এভাবে। হ্যাঁ, এখন ধরুন আপনি তো মোটামুটি এটা করলেন। আজকে আমাদের কাজ হচ্ছে সিম্পল, এইটুকু কাজ। শুধু আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব এবং নতুন একটা ব্যাকগ্রাউন্ড আমাদের মন মতো যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিব। দেওয়ার পর গুরুত্বপূর্ণ যে কাজ, আমাদের এই কাজটাকে সেভ করতে হবে। আপনাদের এখন থেকে একদম প্রথম দিন থেকে উচিত হচ্ছে যে ফাইল সেভের বিষয়ে খুব বেশি সতর্ক থাকা। আমরা অনেক কাজ করতে পারি, কিন্তু সেভের বিষয়ে আমরা একটু অসচেতন, যার কারণে পরীক্ষার দিন 1 মাস পর যখন পরীক্ষা হয়, পরীক্ষার দিন প্রায় 2 ঘন্টা শেষ হওয়ার পর আমরা ফাইল সেভ করি, সেভ করার খুঁজে পাই না। যখন সাবমিট করার সময় আর 1 মিনিট বাকি আছে, ওই সময় গিয়ে প্রত্যেকবার এই ধরনের 2-1 জন ভাই থাকে যারা বলে যে স্যার আমি তো পাচ্ছি না, ফাইল খুঁজে পাচ্ছি না। মানে একদম 2-1 মিনিট আগে কষ্ট করে 2 ঘন্টা কাজ করছে, এরপর আর ফাইল খুঁজে পায় না। কেন? শুরু থেকে সেভের বিষয়ে একটু অসতর্ক। যেমন এখন আমরা ফাইলটা সেভ করব। আমাদের এই যে ফটোশপের ফাইল, এটার মূল যে ফাইল, এটার ফাইল ফরম্যাটের নাম হচ্ছে পিএসডি, মানে এটার এক্সটেনশন কি হয়? পিএসডি। যেমন আপনারা কালকে নাকি আমি পরশুদিন আপনাদেরকে বলছিলাম যে আমাদের অনেক ধরনের ফাইল সিস্টেম হয়ে থাকে। তো তার মধ্যে যেমন ইমেজগুলো কীরকম হয়? জেপিজি হয়, পিএনজি হয়। তো আমাদের ফটোশপের যে ফাইলগুলা, এগুলার মূল ফাইলটা কি হয়? পিএসডি, ঠিক আছে? তো আমরা এই মুহূর্তে পিএসডি সেভ করার খুব একটা অভ্যাস করব না, কারণ আমাদের এই মুহূর্তে এই ফাইলগুলা পরবর্তীতে খুব একটা প্রয়োজন হবে না। যেহেতু আমরা এখন বিভিন্ন টুলসের কাজ শিখব, আমাদের এই ফাইলগুলার ফাইল আমাদের খুব একটা কি হবে না, প্রয়োজন হবে না। কিন্তু আমরা যখন কোনো একটা ডিজাইন করব, তখন অবশ্যই আমাদের কি লাগবে? মূল ফাইলটা লাগবে, যে ফাইলটা আমরা প্রয়োজনে কি করতে পারি? এডিট করতে পারি পরবর্তীতে। কিন্তু এখন আমাদের খুব বেশি কি হবে না, ফাইলের প্রয়োজন হবে না। কিন্তু এই ফাইলটা আমরা ক্লাসরুমে জমা দেওয়ার জন্য, সাবমিট করার জন্য আমাদের একটা ফাইল লাগবে। সেটা কোন ধরনের ফাইল? পিএনজি অথবা জেপিজি। আমাদের পিএনজি অথবা জেপিজি ফাইল কী করতে হবে? সেভ করতে হবে। তাহলে আমরা 2 ধরনের ফাইল সেভ করার সিস্টেম একটু শিখে নিই। ফাইল সেভ করব কিভাবে? ফাইলে যাব, কোথায়? ফাইল। অর্থাৎ আমাদের এই মুহূর্তে যে কাজ করছি সেটাকে সেভ করব। ফাইল থেকে একটু নিচের দিকে আসলে কি অপশন দেখা যাচ্ছে? এক্সপোর্ট থেকে একটু নিচের দিকে আসলে এক্সপোর্ট অ্যাজ দেখা যাচ্ছে। আবার দেখাচ্ছি, ফাইল, এক্সপোর্ট, কোথায়? এক্সপোর্ট অ্যাজ দিলাম। এটাকে একটু ছোট করি। এক্সপোর্ট অ্যাজ দেওয়ার পর এখানে দেখেন ফরম্যাটের মধ্যে 2টা, এখানে একটা জেপিজি আর একটা কি আছে? পিএনজি। এই 2টা ফরম্যাটের যে কোনো একটা ফরম্যাটে আমরা সেভ করব। তো কোন ফরম্যাটটা ভালো? কোয়ালিটি ভালো হয় কোনটাতে? পিএনজিতে। জেপিজির তুলনায় পিএনজির কোয়ালিটি একটু কি হয়? ভালো হয়, বুঝতে পারছেন? আর পিএনজিতে আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে ধরুন আপনি আপনার একটা ইমেজ, আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর ওই ব্যাকগ্রাউন্ডে কিছুই রাখবেন না, একদম ফাঁকা রাখবেন। এই অবস্থায় আপনার একটা ইমেজ সেভ করতে হবে। অর্থাৎ আপনার ইমেজ কিংবা যে কোনো একটা লোগো আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন, ওই অবস্থায় গোলাকার একটা লোগো কিংবা আপনার একটা ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ব্যাকগ্রাউন্ড ছাড়া ইমেজটাকে কি করবেন? সেভ করবেন। যদি আপনি জেপিজি দিয়ে সেভ করেন তাহলে অটোমেটিক সে ওই ব্যাকগ্রাউন্ড আপনি যেই জায়গাগুলো কি রাখছেন, ফাঁকা রাখছেন, ওই জায়গাগুলোতে সে একটা ব্যাকগ্রাউন্ড অটোমেটিক কি করবে? দিয়ে দিবে। অর্থাৎ জেপিজি ব্যাকগ্রাউন্ড ছাড়া কোনো ইমেজ কি করতে পারে না? সেভ করতে পারে না। কিন্তু পিএনজিতে আমরা ব্যাকগ্রাউন্ড ছাড়াই কোনো ইমেজ সেভ করতে পারি। উদাহরণস্বরূপ
আমি এখানে একটু দেখাই আপনাদেরকে। আমাদের এই যে দুইটা লেয়ার, এই দুইটা লেয়ারের পাশে চোখের মতো একটা আইকন দেখা যাচ্ছে, তাই না? এই দুইটা আইকন, এগুলো হচ্ছে শো অর হাইড। আমরা এই দুইটা আইকনের মাধ্যমে আমাদের এই লেয়ারকে শো করতে পারবো অথবা হাইড করতে পারবো। এখন চোখগুলো যেহেতু খুলে আছে, তার মানে এটা কি হচ্ছে, শো করতেছে। কিন্তু চোখটা যখন অফ করে দিব, তার মানে এটা হাইড হয়ে গেছে। চোখটা শো করলাম, নিচেরটাকে হাইড করে দিলাম। এখন বলুন তো আমাদের এই বোতলটার ব্যাকগ্রাউন্ড আছে কি নেই? কে বলে আছে? নেই, ফাঁকা। এবার আমরা সেভ করব। এক্সপোর্ট এস জেপিজি দিয়ে সেভ করতেছি। সেভ করব, এক্সপোর্ট, নির্দিষ্ট একটা ফাইল লোকেশন আমরা সেট করব। যেমন আমরা এখানে আগে থেকে আপনারা সেভ করে রাখতে পারেন, কিংবা এখনও আপনারা নতুন একটা লোকেশন সেট করতে পারেন। এখানে আমরা নিউ ফোল্ডার দিলাম, দিয়ে এখানে লিখি আমরা GRA গ্রাফিক ডিজাইন। এখানে ধরুন আমরা আরেকটা ফোল্ডার করি, এটাতে আমরা লিখি ফটোশপ। আপনারা ইচ্ছা করলে সুন্দর করে এভাবে ফোল্ডার করে সাজিয়ে রাখতে পারেন। এখানে আরেকটা ফোল্ডার দিয়ে লিখলাম যে সেভ। বুঝছেন? এবার আসি আমরা দেখি সেভ হয়েছে কিনা। কোথায় সেভ করছি? নিউ ভলিউম, তারপর হচ্ছে গ্রাফিক ডিজাইন, ফটোশপ অ্যাসাইনমেন্ট 1, তাই না? আমাদের ওই জায়গায় কোনো ব্যাকগ্রাউন্ড ছিল কি ছিল না? ছিল না। কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড আসছে কি আসে নাই? আসছে। এবার ফাইলে যাই, এক্সপোর্ট এস জেপিজি স্থানে আমরা কোনটা দিব? পিএনজি। এক্সপোর্ট, এখান থেকে আপনি ফাইলের যে নেম দেখতেছেন, এই নেমটাও কি করতে পারেন? চেঞ্জ করতে পারেন। যেমন আমরা এখানে দিলাম 001 দিয়ে এই ফাইলের এই যে ফটোশপের মধ্যে অ্যাসাইনমেন্ট 1 সেভ করলাম। এবার আমরা লোকেশনে যাই, দেখেন এখানে একটা ফাইল সেভ হয়েছে। এই ফাইলের কোনো ব্যাকগ্রাউন্ড আছে? নেই। তাহলে আমাদের পিএনজি এবং জেপিজি পার্থক্য বুঝতে পারছেন? হ্যাঁ, পিএনজি কোয়ালিটি তুলনামূলক জেপিজি থেকে ভালো হয়। আরেকটা পিএনজি সুবিধা হচ্ছে, আপনি যদি ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু না রাখেন তাহলে পিএনজি ওই অবস্থায় সেভ করবে, কিন্তু জেপিজি অটোমেটিক একটা কি করবে? ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবে। আচ্ছা, তাহলে ফাইল সেভের বিষয়, জেপিজি কিংবা পিএনজি কীভাবে সেভ করবেন এটা আপনারা বুঝছেন। এখন আমাদের ফাইল, এখন ধরুন জেপিজি কিংবা পিএনজি সেভ করার পর আপনি এই ফাইলটা যদি ওপেন করেন, যেমন দেখেন এই দুইটা ফাইলেই কিন্তু কি একটা ইমেজ। এমন না যে আপনি এই বোতলটাকে ধরে একটু নাড়তে পারতেছেন, ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারতেছেন, বিষয়টা এরকম না, তাই না? কিন্তু আপনার ফাইল যেটা, সেটাতে কি করা যাবে? চেঞ্জ করা যাবে। যেমন দেখেন আমরা এই ফাইলটা এখন সেভ করব। ফাইল, এখানে এবার আমরা এক্সপোর্টে যাচ্ছি না, সেভে যাচ্ছি। কোথায়? সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর আমরা আমাদের নির্দিষ্ট ফোল্ডারে চলে যাব। দিস পিসি, নিউ ভলিউম, গ্রাফিক ডিজাইন, ফটোশপ অ্যাসাইনমেন্ট 1। এখানে একটা নাম দিব আমরা, যেমন আমরা 001 দিলাম, দিয়ে সেভ করলাম। ওকে, এবার ফটোশপ থেকে আমরা বের হয়ে যাচ্ছি। বের হয়ে যাওয়ার পর নিউ ভলিউমে যাই, গ্রাফিক ডিজাইন, ফটোশপ অ্যাসাইনমেন্ট 1। এখানে দেখেন তিনটা ফাইলের মধ্যে একটা হচ্ছে জেপিজি, একটা পিএনজি, আরেকটা ফাইল দেখা যাচ্ছে, সেটা কি? পিএসডি। জেপিজি কিংবা পিএনজি, ধরেন আপনাকে কোনো একজন ক্লায়েন্ট আপনাকে একটা পোস্টার ডিজাইন করতে বলছে কিংবা ব্যানার ডিজাইন করতে বলছে। ওখানে আপনি অনেকগুলা কাজ করছেন। প্রথমত একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করছেন, অনেকগুলা ইমেজের সমন্বয় করে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করছেন। তারপর ওখানে অনেকগুলা স্টেপ বাই স্টেপ অনেক লেখালেখি করছেন। করার পর আপনি পিএনজি কিংবা জেপিজি সেভ করে যাকে দেয়ার তাকে দিয়ে দিছেন ফাইল, ব্যাস হয়ে গেছে। সেও যা করার করছে। 2 দিন পর আপনাকে বলল যে ভাই আমার এখানে যে নামটা, এই নামের স্থানে অমুকের নাম বসবে, ইটা কেটে অমুকের নাম বসান। এবার যদি ইমেজটা আপনার কাছে কি না থাকে, পিএনজি জেপিজি ছাড়া ফাইল না থাকে, আপনাকে কাজটা শুরু থেকে আবার কি করতে হবে, কারণ আপনি এডিট তো করতে পারবেন না আর,
বুঝতে পারছেন আমার কথা? এটা তো ইমেজ হয়ে গেছে, ইমেজ হয়ে গেলে সেটাকে আর কি করতে পারবেন না, এডিট করতে পারবেন না, নতুন করে কাজটা করতে হবে। কিন্তু আমাদের যদি কি থাকে, র ফাইল সেভ থাকে, র ফাইলে ক্লিক করলে আমাদের ওই জায়গায় যা যা কাজ করছি সবগুলো সিরিয়ালভাবে থাকবে। যেমন দেখেন আমরা পিএইচডি এটাতে ক্লিক করতেছি, পিএইচডিটা কোথায় ওপেন হচ্ছে? সরাসরি ফটোশপে। দেখেন আমরা যে কয়টা স্টেপ কাজ করছি সেই কয়টা স্টেপ এখানে আছে। আমরা ইচ্ছে করলে আবার এখান থেকে কী করতে পারতেছি, কালার চেঞ্জ করা বা যা ইচ্ছা তা আমরা এখানে আবার করতে পারবো। বিষয়টা বুঝছেন? তাহলে র ফাইল কিছু বলতেছেন? হ্যাঁ, পিএইচডিটা আমরা কিভাবে করব? পিএইচডিটা করার জন্য আপনি ফাইলে যাবেন, ফাইল থেকে সেভে ক্লিক করবেন। আচ্ছা বলেন তো, আমি তো এখন সেভে ক্লিক করছি, সেভে ক্লিক করার পর কি হয়েছে না হয়েছে আমাকে কিছুই আর বলে নাই, তাই না? কেন? কারণ আমাদের আগ থেকে একটা নির্দিষ্ট লোকেশনে এই ফাইলটা কি করা আছে, সেভ করা আছে। এবার যদি আমি এখানে কোনো কাজ করি এবং এখান থেকে সেভে ক্লিক করি অথবা কন্ট্রোল এস দিই, তাহলে আমাদের এই ফাইলটা যেই জায়গায় সেভ করে রাখছি ওই জায়গায় আপডেট হয়ে যাবে। বুঝতে পারছেন? হ্যাঁ, প্রথমবার আমি যখন কাজ শুরু করব, কাজ শুরু করার পর ধরুন নতুন করে একটা কাজ করি আমরা, ফাইল ওপেন, নতুন করে একটা কাজ করতেছি, রিমুভ ব্যাকগ্রাউন্ড, রিমুভ ব্যাকগ্রাউন্ড করলাম, করার পর এবার আমরা কন্ট্রোল এস দিচ্ছি। এখন আমাদেরকে জিজ্ঞেস করতেছে কোথায় সেভ করব। তাহলে প্রত্যেকবার আপনি যদি র ফাইল সেভ করেন, প্রথমবার আপনাকে জিজ্ঞেস করবে আপনি কোথায় সেভ করবেন। তো আপনি একটা নির্দিষ্ট লোকেশন দেখান, ধরুন আমরা এখান থেকে ডেস্কটপই দেখাই দিচ্ছি, ডেস্কটপ দেখানোর পর এখানে একটা নাম দিচ্ছি আমরা 1 2 3 দিলাম, দিয়ে সেভ। সেভ করার পর এবার আমরা এখানে আরেকটা কাজ করলাম, একটা সলিড কালার অ্যাড করলাম, করার পর আমাদের এই ফাইলের মধ্যে কোনো পরিবর্তন করছি কি করি নাই? করছি। এবার যদি আমরা কন্ট্রোল এস দিই, কোনো কিছুই বলতেছে না। কেন বলতেছে না? কারণ আমাদের এই কাজটা দেখেন, আমি এই জায়গায় প্রথমে সেভ করছি, পরে তো আর কিছু করি নাই, কিন্তু এখন আমরা এই ফাইলটা ওপেন করার পর কীরকম দেখা যায় দেখেন, দেখা যাচ্ছে। অর্থাৎ প্রথমবার আপনাকে লোকেশন সেট করতে বলবে র ফাইল সেভ করার সময়, দ্বিতীয়বার আপনাকে আর কিছু বলবে না, শুধু ওই জায়গায় আপডেট করে রাখবে। বুঝতে পারছেন? আচ্ছা, তো র ফাইল সেভ করার বিষয়ে বুঝছেন। যদি আপনি জেপিজি সেভ করেন কিংবা পিএনজি সেভ করেন, কোথায় যাবেন? এক্সপোর্টে যাবেন, এরপর এক্সপোর্ট অ্যাজ, এক্সপোর্ট অ্যাজে গিয়ে তারপর আপনি এখান থেকে পিএনজি, আপাতত আপনারা পিএনজি সেভ করতে পারেন অথবা জেপিজি, যে কোনো একটা ফরম্যাটে সেভ করবেন। এখান থেকে কোথায় ক্লিক করবেন, এটাকে একটু এদিকে নিয়ে আসি, এক্সপোর্ট, এরপরে নির্দিষ্ট লোকেশন দেখাবেন, তারপরে কি করবেন? সেভ করবেন। সেভ করা হয়ে গেছে ধরুন আমাদের, হ্যাঁ দেখাচ্ছে, রিমুভ ব্যাকগ্রাউন্ড দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম। আবার কাজটা যারা একদম বুঝেন নাই তারা এখান থেকেও দেখতে পারেন, রিমুভ ব্যাকগ্রাউন্ড দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম। তারপর আমরা এখান থেকে কোথায় যাচ্ছি? অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে সলিড কালার, সলিড কালার থেকে যে কোনো একটা কালার নিচ্ছি, ওকে। এরপর আমরা লেয়ারটাকে নিচের দিকে দিয়ে দিচ্ছি। তারপর কোথায় যাচ্ছি? ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ। আর আপনারা অবশ্যই এই ফরম্যাটে সেভ করবেন, অন্য কোনো ফরম্যাটে না। অর্থাৎ পিএইচডি ফরম্যাটে আমাকে সাবমিট করবেন না, আমাকে অবশ্যই পিএনজি অথবা জেপিজি ফরম্যাটে সাবমিট করবেন। ফাইলটা সেভ হয়ে গেছে, আমরা গিয়ে খুঁজে দেখি সেভ হয়েছে কিনা। হয়েছে? হয়েছে। আরেকটা কাজ, এটা যেহেতু আপনারা ফাইল সেভের বিষয়ে বুঝে গেছেন, ছোট একটা জিনিস আমি আপনাদেরকে, শুধু একটা টুলের বিষয়ে আমি আপনাদেরকে একটু বলবো। সেটা হচ্ছে, ধরুন আমরা আরও কয়েকটা ট্যাব ওপেন করতেছি, এই যে বেশ কিছু ট্যাব ওপেন করছি। বেশ কিছু ট্যাব ওপেন করার পর ধরুন আপনার মনে হচ্ছে যে এখানে যে বোতলটা, এই বোতলটা যদি একটু বড় হয় তাহলে ভালো হয়, কিংবা এখানে
এই জায়গায় যে ফুলদানিটা আছে, ফুলদানিটা যদি একটু ছোট হয় তাহলে ভালো হয়, আপনার কাছে এই ধরনের মনে হচ্ছে। তো এই যে ছোট বড় করা কোনো একটা লেয়ারকে, সেটা আমরা কিভাবে করব? একটা টুল সম্পর্কে জানবো, কোনো টুল না, একদম প্রথম টুল যেটা আছে এটার নাম কি? মুভ টুল, তাই না? মুভ শব্দের অর্থ আমরা সবাই জানি, মুভ শব্দের অর্থ হচ্ছে কি? নাড়াচাড়া করা। তার মানে মুভ টুল দিয়ে আমরা কি করতে পারবো? নাড়াচাড়া করাতে পারবো। তো আমরা মুভ টুলে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি কোন লেয়ারটাকে নাড়াচাড়া করতে চাচ্ছেন বলেন তো? এখানে কিন্তু দুইটা লেয়ার আছে, একটা হচ্ছে কালার আর একটা হচ্ছে ফুলদানি। আপনি কাকে নাড়াচাড়া করবেন? ফুলদানিকে। তাহলে আমরা কাকে সিলেক্ট করছি এখন? ফুলদানিকে। ফুলদানির উপর কার্সর রেখে তারপর আপনি ফুলদানিকে নাড়ান, নড়তেছে ফুলদানিটা। বুঝছেন কি বুঝেন নাই? এবার ফুলদানিটা একটু ছোট বড় করবেন। ছোট বড় করার জন্য কন্ট্রোল টি, কোন কিতে প্রেস করবেন? কন্ট্রোল টি। কন্ট্রোল টি প্রেস করার সাথে সাথে আপনার সামনে একটা বাউন্ডিং বক্স চলে আসবে। যেমন দেখেন কন্ট্রোল টি, কন্ট্রোল টি দেওয়ার সাথে সাথে চতুর্দিকে একটা বক্স চলে আসছে। আসছে কি আসে নাই? আসছে। এবার এই বক্সের সাহায্যে আপনি আপনার ইমেজকে কী করতে পারবেন? ছোট বড় করতে পারবেন। বিষয়টা বুঝছেন কি বুঝেন নাই? তারপর ধরুন আমাদের এখানে একটা বোতল আছে, এই বোতলটাকে আমরা এই ট্যাবের মধ্যে ফুলদানির পাশে নিয়ে আসতে চাচ্ছি। ঠিক আছে, কিভাবে নিয়ে আসব? বোতলের ট্যাবে যান, কাকে নাড়বো আমরা? এই বোতলকে। সিলেকশন আছে কি নেই? আছে। এই বোতলটা আমরা মুভ টুলে আছে কি নেই? আমরা মুভ টুলেই আছি। বোতলটাকে ধরেন, ধরে উপরের দিকে যান। উপরের দিকে আসলাম, কোন ট্যাবে আসলাম? ফুলদানির ট্যাবে আসলাম। এবার একটু নিচের দিকে আসেন। আমরা এখন কোথায় আছি? আর্টবোর্ডে আছি। ছেড়ে দেন, গ্লাসটা বোতলটা চলে আসছে কি আসে নাই? আসছে। এবার আপনি বোতলটাকে একটু বড় করবেন। বড় করার জন্য কোন কি প্রেস করতে বলছি? কন্ট্রোল টি। এবার কন্ট্রোল টি দেওয়ার পর আপনার সামনে একটা বাউন্ডিং বক্স আসছে, এই বক্সের সাহায্যে আপনি বোতলটাকে বড় ছোট করেন। বিষয়টা বুঝছেন কি বুঝেন নাই? তারপর ধরুন এটাকে একটু বড় করবেন। কোনটা বুঝেন নাই? বোতলটা এখানে কিভাবে নিয়ে আসবো, তাই না? আচ্ছা, রিমুভ ব্যাকগ্রাউন্ড, এপাশে রিমুভ ব্যাকগ্রাউন্ড করলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম। এখন দেখেন বোতলটাকে ধরে নাড়াচাড়া করতে পারতেছি কোন টুলের সাহায্যে? মুভ টুলের সাহায্যে। আমরা বোতলটাকে কোন লেয়ারে নিয়ে আসতে, কোন ট্যাবের মধ্যে নিয়ে আসতে চাচ্ছি বলেন? একদম প্রথমটার মধ্যে। কোন ট্যাব থেকে? সবার শেষে যে ট্যাব আছে সেই ট্যাব থেকে প্রথম ট্যাবে নিয়ে আসবো। তাহলে আপনি সবার শেষের ট্যাবে যান, গিয়ে মুভ টুলের সাহায্যে যাকে নিয়ে আসবেন তাকে ধরেন, ধরে কোথায় নিয়ে আসেন? যে ট্যাবে আপনার আপনি যে ট্যাবে নিতে ইচ্ছুক সেই ট্যাবে যান, গিয়ে ছাড়বেন না, গিয়ে নিচের দিকে। আপনি কিন্তু মাউসের লেফট বাটন ধরে রাখছেন এখনও, ধরে রেখে আর্টবোর্ডের মাঝে আসবেন, তারপর ছেড়ে দিবেন। বিষয়টা বুঝছেন কি বুঝেন নাই? এবার কন্ট্রোল টি দিয়ে ধরেন। আচ্ছা, আমি এখানে আরেকটা কাজ করতেছি, সেটা হচ্ছে আমি জুম ইন করতেছি, জুম আউট করতেছি, তাই না? এই জুম ইন জুম আউট কীভাবে করতেছি? অল্টার প্রেস করে আমাদের এই হুইলটাকে ঘোরাচ্ছি, বুঝছেন? নিচের দিকে কিংবা উপরের দিকে ঘোরাচ্ছি, কি প্রেস করে? অল্টার। তাহলে কি হচ্ছে? জুম ইন অথবা জুম আউট হচ্ছে। আমার কথা কি বুঝছেন? আচ্ছা, আরেকটা কাজ করতেছি, সেটা হচ্ছে আমরা এই আর্টবোর্ডটাকে নাড়াচাড়া করতেছি স্পেস বারের মাধ্যমে। কোন বার? স্পেস বারের মাধ্যমে। দেখেন আমি ইচ্ছা করলে এটাকে ধরে কি করতে পারতেছি? নাড়াচাড়া করতে পারতেছি। বিষয়টা বুঝছেন? আচ্ছা, এখন আমরা একটু জুম আউট করলাম, এবার এটাকে ধরে একটু ছোট করলাম। ব্যাকগ্রাউন্ড কালার আপনি ইচ্ছে করলে চেঞ্জ করতে পারেন। কথা কি বুঝছেন নাকি বুঝেন নাই? এতটুকু করার পর সেভ করব, ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট এস, এখান থেকে জেপিজি এক্সপোর্ট। এখানে আমরা ফাইলের রিনেম ইচ্ছা করলে করে দিতে পারি, যেমন আমরা এখানে ASS-01 দিলাম, দিয়ে আমাদের অ্যাসাইনমেন্ট 1-এর মধ্যে সেভ করলাম। এবার আমরা এখান থেকে ক্রস দিয়ে বের হয়ে যাচ্ছি, যাই আমাদের অ্যাসাইনমেন্টের মধ্যে। সেভ হয়েছে কি হয় নাই? হয়েছে। তাহলে আজকে আমাদের কাজ